ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, ইরানের লক্ষ্য, ইরাক কাতারেও হামলা, গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। নেপালের সাধারণ নির্বাচনে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এগিয়ে আছে 110 আসনে। তেহরানের সরকারি স্থাপনায় মুহুর্মুহু হামলা, বাড়ছে প্রাণহানি, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিহ্নের দাবি ট্রাম্পের। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। Crimes and crime against humanity that are being committed by the United States and the Israeli regime against ইসরায়েলে একের পর এক মিসাইল ছুটছে ইরান, বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই তেহরানের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরাক কাতারেও হামলা হয়েছে। অন্যদিকে তেহরানে সরকারি স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা হামলা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে নির্বিচারে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। ইরানের যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক মিসাইল ছুটছে ইরান, আর একটু পরপর সাইরেন বেজে উঠছে ইসরায়েলে। প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছে লোকজন, আশ্রয় নিচ্ছে বাংকারে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে দফায় দফায় কেঁপে উঠছে বীরশেবা শহর। ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। বাগদাদ সামরিক বন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এর আগে বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান। কাতারেও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কয়েকটি ড্রোন তারা প্রতিহত করেছে। ইরাকের এরবিল হোটেল লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। শনিবার ভোরে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। এর আগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্র অবস্থিত। গেল এক সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরম সীমা বা রেডলাইন মানছে না। দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্র সহ জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে অবগত 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এর মাধ্যমে প্রথমবার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করছে কিনা, যদিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার এমন তথ্য। 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, রাশিয়ার সহযোগিতায় ইরান মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে টের পেয়ে নিখুঁত হামলা চালাতে পারছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরানকে এমন সহায়তা দিয়ে আসছে মস্কো। তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা সহায়তা দিচ্ছে তা পুরোপুরি স্পষ্ট নয়। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে কিনা। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গেল কয়েকদিনের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের CIA স্টেশনটিও হামলার শিকার হয়েছে, যার মাধ্যমে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায় ইরানের নিখুঁত হামলার সক্ষমতা বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে রাশিয়া সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নয়। ক্রেমলিন এটাকে নিজস্ব সমস্যা বা যুদ্ধ হিসেবে বিবেচনা করছে না। কৌশলগত হিসাব নিকাশে রাশিয়ার কাছে এখনও সবকিছুর ঊর্ধ্বে ইউক্রেন ইস্যু। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের ভেতরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। শীর্ষ কমান্ডারদের মৃত্যু সত্ত্বেও যুদ্ধ পরিচালনা নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে।
বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামো দিয়ে হামলার সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বাহিনীটি। এদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, আইআরজিসির এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, যাতে নেতৃত্বের ক্ষতি হলেও অভিযান চালু থাকে। একই সঙ্গে আইআরজিসি তাদের কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণ কৌশল আরও সক্রিয় করেছে। বাহিনীর ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে একাধিক সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো কমান্ডার নিহত হলেই সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অভিজ্ঞতা থেকেই এই কৌশল তৈরি করে আইআরজিসি, যাতে হামলার মধ্যেও সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে না পড়ে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াও আইআরজিসির ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। ফলে বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকলে ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে আইআরজিসির প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে মত তাদের। এদিকে আইআরজিসির নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। তিনি শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে বাজিমাত করছে ইরান। জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন আর রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা থাকায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোন। মাত্র 20 থেকে 50 হাজার মার্কিন ডলার খরচ করে এই তৈরি করা যায় এক একটি ড্রোন, যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ করতে হচ্ছে অন্তত $40 লাখ মূল্যের শক্তিশালী রকেট। যুদ্ধক্ষেত্রের নতুন আতঙ্ক শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজু করে দিচ্ছে ইরান। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে এগুলোকেই ইরান প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নয়, বরং এই ড্রোনের মূল শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পেট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে শত শত ড্রোন পাঠায় ইরান। এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজু করে দেওয়া হয়। এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসব ড্রোনের বেশিরভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা এক ধরনের জয়। মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় অন্তত $40 লাখ সমমূল্যের শক্তিশালী রকেট। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় প্রভাব হলো এর রণকৌশল। এই ড্রোনের সাফল্য দেখে এখন যুক্তরাষ্ট্রও একই ধরনের সস্তা ও কার্যকর ড্রোন তৈরির পথে হাঁটতে বাধ্য হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি। সংঘাত শুরুর দিকে লক্ষ্য নির্ধারণ, এমনকি হামলার অনুমোদন, সব সিদ্ধান্তই চিন্তার গতির চেয়েও দ্রুত নেওয়া হয়। অল্প সময়ের ব্যবধানে অসংখ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা হাতে পেয়েছে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী। এতে যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা ও হতাহতের সংখ্যা বাড়ছে। তবে এই প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে জবাবদিহিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এআই প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ দেখছে বিশ্ব। যুদ্ধের প্রথম 12 ঘন্টায় চালানো হয়েছে প্রায় 900 হামলা, যেখানে আগে একটি হামলা পরিকল্পনা করতে সামরিক বিশেষজ্ঞদের দিন বা সপ্তাহ পার করতে হতো। এখন এআই এর কল্যাণে তা নেমে এসেছে মাত্র কয়েক সেকেন্ডে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অ্যান্থ্রোপিকের তৈরি ক্লড মডেলকে গোয়েন্দা বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণে ব্যবহার করেছে। এই প্রযুক্তি কিল চেইন অর্থাৎ লক্ষ্য শনাক্তকরণ, অনুমোদন ও হামলার পুরো প্রক্রিয়াকে দ্রুততর করে দেয়। পেন্টাগনের ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ম্যাভেন স্মার্ট সিস্টেম, যা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালেন্টের তৈরি স্যাটেলাইট ছবি, নজরদারি তথ্য, টেলিযোগাযোগ ডাটা এবং মানব গোয়েন্দা তথ্য একত্র করে তাৎক্ষণিক বিশ্লেষণ করে। এই সিস্টেমে সংযুক্ত এআই মডেল লক্ষ্যগুলোর অগ্রাধিকার ঠিক করে অস্ত্র নির্বাচন এবং হামলার কার্যকারিতা মূল্যায়নেও সহায়তা করে। এমনকি হামলার আইনি ভিত্তি যাচাইও সক্রিয় বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে বলে জানা গেছে। তবে
তবে প্রযুক্তির এই নিখুঁত গাণিতিক হিসাবের মাঝেও ঝরছে সাধারণ মানুষের রক্ত। ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ, যাদের অধিকাংশই শিশু। এই হামলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই ব্যবহারের কারণে সিদ্ধান্ত গ্রহণের দায়ভার ধীরে ধীরে মানুষের কাছ থেকে যন্ত্রের দিকে সরে যেতে পারে। ফলে যুদ্ধের মানবিক ও আইনি জবাবদিহিতা বজায় রাখা ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার আগাম খবর পেয়েছিল অনলাইন জুয়ারিরা। এমনকি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান চালাবে তা নিয়েও বাজি ধরেন অনেকে। অল্প সময়ে লাখ লাখ ডলার আয় করে জুয়ারিরা। এর সঙ্গে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের নামও। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার আগে অনলাইন প্রেডিকশন মার্কেটে অস্বাভাবিক লেনদেন নজরে আসে। ক্রিপ্টোভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে ম্যাকমাইম্যান নামের এক ব্যবহারকারী বাজি ধরেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ক্ষমতা হারাবেন। হামলার খবর প্রকাশের আগেই করা সেই বাজি থেকে মাত্র একদিনে তার লাভ হয় প্রায় $5 লাখ। এতে সঙ্গে সঙ্গে ইনসাইডার তথ্য ব্যবহারের সন্দেহ তৈরি হয় বিভিন্ন সংস্থার। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাবল ম্যাপের তথ্য অনুযায়ী আরও কয়েকটি নতুন অ্যাকাউন্ট হামলার ঠিক আগে একই ধরনের বাজি ধরে। মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, হামলার সম্ভাবনা তখন মাত্র 17% দেখাচ্ছিল। তবুও ওই ব্যবহারকারী খবর প্রকাশের মাত্র 71 মিনিট আগে বড় অঙ্কের লেনদেন করেন। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে, হামলার পরিকল্পনার গোপন তথ্য কি আগে থেকেই কারো কাছে ছিল? এই ঘটনার পর ওয়াশিংটনে প্রেডিকশন মার্কেটের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, যুদ্ধ বা রাজনৈতিক সংকটের মতো বিষয়ে জুয়া খেলার সুযোগ দেওয়া পাগলামি এবং এটি বন্ধ করতে আইন আনার প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে রিপাবলিকান ঘনিষ্ঠ সাবেক কর্মকর্তা মাইক মুলভ্যানে বলেছেন, এসব বাজারকে অন্তত স্পোর্টস বেটিংয়ের মতো কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে নিয়ন্ত্রণের প্রশ্ন। যুক্তরাষ্ট্রে অনুমোদিত কালসি নামের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর পরিচয় যাচাই করে কাজ করলেও অফশোর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ব্যবহারকারীরা প্রায় অজ্ঞাত পরিচয়ে ক্রিপ্টো দিয়ে লেনদেন করেন। তাই যুদ্ধ, নির্বাচন কিংবা নেতৃত্ব পরিবর্তনের মতো ঘটনাকে ঘিরে বাজির বাজার ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও নৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। রাজনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা এসেছে প্ল্যাটফর্মগুলো। 2025 সালে মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পলিমার্কেটের বোর্ডে যোগ দেন। ওই বছরই তিনি কালসির কৌশলগত উপদেষ্টা হিসেবেও যুক্ত হন। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্ব নেয়। এগুলোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্য ইস্যুর প্রভাব পড়তে শুরু করেছে কানাডার তেলের বাজারে। গত কয়েকদিনেই জ্বালানি তেলের দাম বেড়েছে শতকরা প্রায় 20 থেকে 25%। এমন পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা করছেন সাধারণ মানুষ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডায় জ্বালানি তেলের দাম সাধারণত $1 থেকে 15 সেন্টের মধ্যেই ওঠানামা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎই যেন আগুন লেগেছে তেলের বাজারে। টরন্টো শহরের গ্যাস স্টেশন ঘুরে দেখা যায় গত 2-4 দিনেই সেই দাম বেড়েছে প্রায় 25%। অর্থাৎ স্থানভেদে এখন জ্বালানি তেলের দাম $1.38 থেকে 42 সেন্ট পর্যন্ত। তেলের লাগামহীন মূল্য জীবনযাত্রার মান অনেকাংশে অসহনীয় করে তুলবে এবং ডিজেলের মূল্য তার চাইতে আরও 25 সেন্ট ঊর্ধ্বগতি। 118 গত পরশু তেলের দাম ছিল $1.18, আজ তা $1.40। আর একটু বাড়লে তেল কেনা কঠিন হয়ে যাবে। জ্বালানির এমন ঊর্ধ্বমুখী দাম স্বাভাবিকভাবেই তৈরি করেছে নতুন শঙ্কার। স্থানীয়রা বলছেন, এর প্রভাব পণ্য পরিবহনে পড়লে হুহু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ফলে যাপিত জীবন হবে আরো ব্যয়বহুল। এইভাবে যদি যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকে তাহলে সারা বিশ্বে একটা মারাত্মকভাবে প্রভাব পড়বে, অর্থনীতিতে পড়বে। জ্বালানি বাজার তো অলরেডি পড়ে আছে। গত 2 দিনে আমরা প্রায় 40 সেন্ট বেশি দিয়ে এখন গাড়ির গ্যাস ক্রয় করছি। গ্রোসারি আইটেম গুলো অলমোস্ট আগে থেকে একটু প্রাইস একটু বেশি ছিল, ইদানিং যুদ্ধের জন্য প্রাইস আরো আপ হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বাজেট কাট করতে হবে এবং সংসার চালানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে আর কি। যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হলে বিশ্বজুড়েই জ্বালানি সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা।